তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি আমাদের জীবন বিজ্ঞান ক্লাসে। তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের আজকের জীবন বিজ্ঞান ক্লাসের আলোচনা। আমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায় চলছিল, সেখানে আমরা গত ক্লাসে কি দেখেছিলাম না, গত ক্লাসে আমরা কার্যানুসারে স্নায়ুর যে ভাগগুলো সেগুলো পড়েছিলাম। আমরা সেখানে নার্ভ গ্যাংলিয়ন, সাইন্যাপস সেগুলো সম্পর্কে জেনেছিলাম। সেই সঙ্গে আমরা জেনেছিলাম নার্ভাস সিস্টেম, যেটা স্নায়ুতন্ত্রের যে ক্লাসিফিকেশান অর্থাৎ প্রকারভেদ, সেগুলো আমরা শিখেছিলাম, তাই তো? সেই সঙ্গে আমরা শেষের দিকে, বিগত জীবনবিজ্ঞান ক্লাসের শেষের দিকে আমরা মানব যে ব্রেন, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, তাদের প্রতিটি অংশের বিবরণ এবং কাজ সেগুলো আমরা দেখেছিলাম। আশা করি এতদিনে প্রত্যেকে বাড়িতে এই অংশটুকু নিশ্চয়ই টেক্সট বুক থেকে তৈরি করে নিয়েছো। এবারে চলে যাওয়া যাক আজকের জীবন বিজ্ঞান ক্লাসে। সোজা আজকের যে আলোচ্য বিষয়, প্রতিবর্ত ক্রিয়া, একদম ঠিক রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে আজকের আলোচ্য প্রথম বিষয়, যাকে আমরা কি বলি? প্রতিবর্ত ক্রিয়া। তো চলো আমরা প্রথমেই দেখে নেব প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক বলে কাকে। না, যদি সংজ্ঞা বলতে হয় তাহলে মস্তিষ্কের সাহায্য ছাড়া আমাদের যে সমস্ত ক্রিয়াগুলো শুধুমাত্র সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যেগুলো অনৈচ্ছিক, সেগুলোকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স, যাকে বলি রিফ্লেক্স অ্যাকশন। তো আরও একবার বলে দিই আমি, যে আমাদের যে সমস্ত ক্রিয়াগুলো মস্তিষ্কের সাহায্য ছাড়া শুধুমাত্র সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এগুলো অনৈচ্ছিক হয়, তাদেরকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া। ক্লিয়ার? এখন প্রতিবর্ত ক্রিয়ার যদি উদাহরণ বলতে হয়, তোমরা দেখবে বেশ কিছু কাজ আমরা করি যেগুলোতে মস্তিষ্কের কোনো দরকার হয় না। যেমন ধরো, কোনো একটা গরম বস্তুতে যদি তোমার হাতটাকে নিয়ে গিয়ে টাচ করা হয়, তাহলে হাতটা সঙ্গে সঙ্গে দেখবে সেখান থেকে সরে আসবে, তাই তো? আবার দেখবে পায়ে চলতে চলতে যদি কোথাও পায়ে কাঁটা প্রবেশ করে, কাঁটা বিঁধে, তাহলে পাটা সেখান থেকে কী করো তুমি? সেখান থেকে পা তুলে নাও। এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া। তো চলো এবারে আমরা দেখে নেব প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কী কী। প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য। পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে যে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়ার 3টে বৈশিষ্ট্য লেখো, তখন সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু অলরেডি সংজ্ঞার মধ্যেই 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে। কি কি না, নাম্বার 1 হচ্ছে, দেখো, প্রত্যেকটি প্রতিবর্ত ক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 2, সেকেন্ড বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? এগুলো প্রাণীদের অনৈচ্ছিক ছাড়া, এটাও কিন্তু সংজ্ঞার মধ্যেই বলা আছে যে এগুলো হচ্ছে অনৈচ্ছিক ছাড়া। এবং নাম্বার 3 হচ্ছে, এগুলো মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে, তাই তো? সুষুম্না কাণ্ড মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। তাহলে আমরা যদি রিফ্লেক্স অ্যাকশনের 3টে বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে আমরা খুব সহজেই বলে দেব যে এগুলো সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 2, এগুলো অনৈচ্ছিক ছাড়া। এবং নাম্বার 3, এগুলো মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। এই হচ্ছে আমাদের প্রতিবর্তের বা প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য। চলো এবারে আমরা একবার দেখে নেব এই প্রতিবর্ত ক্রিয়ার ক্লাসিফিকেশন অর্থাৎ ভাগগুলো। তো আমাদের একজন মহান বিজ্ঞানী স্যার আইভান প্যাভলভ, সেই প্যাভলভ কি করেছিলেন না, তিনি প্রতিবর্ত ক্রিয়ার এই যে ভাগ ক্লাসিফিকেশন, সেটা করার আগে একটুখানি বলে নিই, তিনি একটি পরীক্ষা করেছিলেন। কি সেই তার প্রতিবর্তের পরীক্ষা কি ছিল না, তিনি একটি কুকুরকে বাড়িতে
প্রতিদিন খাবার খেতে দিতেন এবং তিনি লক্ষ্য করতেন যে কুকুরটি যখন খাবারটি ওর সামনে দেওয়া হয় তখন তার লালা জিভ দিয়ে বেরিয়ে আসে, অর্থাৎ লালা নিঃসরণ হয়। তাহলে খাবার যখন দিতেন তখন লালা নিঃসরণ হতো। এবারে তিনি একটু চালাকি করে কি করলেন না, যখন কুকুরের সামনে সেই খাবারের থালাটা নিয়ে এলেন তখন সঙ্গে সঙ্গে তিনি একটি ঘণ্টাও দিতেন এবং সেই সঙ্গে কুকুরটি কী করতো, ঘণ্টার ধ্বনি শুনতো এবং খাবারের থালাটি দেখতো এবং যথারীতি তার লালা নিঃসরণ হতো। এবারে তিনি একদিন কি করলেন প্যাভলভ না, তিনি কুকুরটিকে ঘণ্টার ধ্বনি বাজিয়ে দিলেন কিন্তু কোনো খাবারের থালা তার সামনে দিলেন না, কিন্তু তবুও তিনি দেখলেন যে কুকুরের লালা কিন্তু অটোমেটিক নিঃসৃত হচ্ছে, অর্থাৎ কুকুর লালা নিঃসরণ করছে। এখান থেকেই তিনি এই যে প্রতিবর্তিত হওয়া বৈশিষ্ট্য, সেখান থেকেই তিনি প্রতিবর্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছিলেন। কি সেই ভাগ না, বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে সেই প্রতিবর্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে জন্মগত, যেটাকে আমরা বলবো ইনবর্ন বা জন্মগত, আর একটি হচ্ছে অর্জিত, যাকে আমরা বলতে পারি অভ্যাসগত বা এটা হচ্ছে বাই অ্যাকোয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। ওকে, তো কাকে বলে একবার দেখা যাক না। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কোনগুলো না, যেগুলো আমরা জন্মানোর সময় নিয়ে জন্মগ্রহণ করি, অর্থাৎ যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো আমাদের জন্মের সময় পূর্বপুরুষের কাছ থেকে আমরা প্রাপ্ত হই, সেগুলো হচ্ছে আমাদের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, ইনবর্ন। যেমন দেখো, একটি শিশু যখন জন্মায় তখন সে কি করে, মাতৃদুগ্ধ পানের ইচ্ছা প্রকাশ করে, মায়ের দুধ খায়। এটা কিন্তু কেউ শেখায় না তাকে। একটা শিশু জন্মের পর কান্না করে, হাসে, এগুলোও কিন্তু কেউ শেখায় না। চোখে কোনো কিছু আলো বা কোনো কিছু পড়লে চোখটা বন্ধ হয়ে আসে আমাদের, তাই না? এগুলো কেউ শেখায় না, এগুলো আমরা জন্মের সময়ই সহজাত বৈশিষ্ট্য রূপে অর্থাৎ পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত হই এবং সেজন্য এগুলোকে বলা হয় জন্মগত বা এগুলোকে সহজাতও বলতে পারো প্রতিবর্ত ক্রিয়া, ইনবর্ন রিফ্লেক্স। এবং এক্ষেত্রে একটি শব্দ আমাদের বলতেই হয়, সেটি হচ্ছে এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু কোনো রকম শর্ত ছাড়াই ঘটে, তাই একে শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াও বলা হয়। শর্ত নিরপেক্ষ, বোঝা গেল? এবারে চলো, সেকেন্ড ভাগ কি ছিল না, প্রতিবর্তের দ্বিতীয় ভাগ ছিল অর্জিত বা অভ্যাসগত, মানে বাই প্র্যাকটিসিং বলতে পারো, মানে অ্যাকওয়ার্ড, যেগুলো অ্যাকওয়ার্ড রিফ্লেক্স কাকে বলে না, যেগুলো আমরা জন্মের সময় পূর্বপুরুষের কাছ থেকে পাই না, যেগুলো শর্তের অধীন এবং যেগুলোকে আমাদের অভ্যাসের দ্বারা অর্জন করতে হয়, তাকে বলা হয় অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ক্লিয়ার? যেমন দেখো, তুমি জন্মের পর বিভিন্ন কবিতা আবৃত্তি মুখস্থ করো, তুমি সাইকেল চালানো প্র্যাকটিসের মাধ্যমে শেখো, তুমি কথা বলা শেখো, সাঁতার কাটা শেখো, এগুলো সব কিন্তু তোমাকে জন্মের পর একটু একটু করে শিখতে হয়। তাই এগুলোকে আমরা বলবো অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। বোঝা গেল? তাহলে প্রতিবর্তের সংজ্ঞা শিখলাম আমরা, প্রতিবর্তের উদাহরণ শিখলাম, প্রতিবর্তের তিনটে বৈশিষ্ট্য দেখে নিলাম কি কি, এবং সেই সঙ্গে শিখলাম প্রতিবর্তের কি ক্লাসিফিকেশন, ভাগ, অর্থাৎ বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্তকে যে দুটি ভাগে ভাগ করেছিলেন সেই দুটি ভাগের একটি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া আর একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ক্লিয়ার? চলো এবারে আমরা সোজা চলে যাব প্রতিবর্ত পথ, অর্থাৎ আজকের যে বিষয় ছিল আমাদের রিফ্লেক্স অ্যাকশন এবং রিফ্লেক্স আর্ক। তো এবারে আমরা যাব সেই রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ। প্রতিবর্ত
পথ, যেটাকে আমরা বলি রিফ্লেক্স আর্ক। মনে থাকবে? কাকে বলে? প্রতিবর্ত পথ এর সংজ্ঞা হচ্ছে যে সমস্ত পথে প্রতিবর্ত ক্রিয়ার যে স্নায়ু স্পন্দন সেগুলো আবর্তিত হয় তাকে আমরা বলবো প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। যে সমস্ত পথে প্রতিবর্ত ক্রিয়ার যে স্নায়ু স্পন্দন সেগুলো আবর্তিত হয় সেই পথগুলোকে আমরা বলবো রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ। ক্লিয়ার? তো এই প্রতিবর্ত পথের একটা খুব গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারো, পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নটি থাকে, সেটি হলো প্রতিবর্ত পথ কাকে বলে, এবং সেই সঙ্গে প্রতিবর্ত পথের যে উপাদানগুলি সেই উপাদানগুলি আলোচনা করো। এবং তার সঙ্গেও আরও একটি প্রশ্ন যেটা এই প্রতিবর্ত পথ থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তার চিত্রাঙ্কন, ছবি। সে নিয়ে আমি পরে আলোচনা করছি। আপাতত আমরা জেনে নেব প্রতিবর্ত পথের উপাদান। আমাদের প্রতিবর্ত পথ সেটি মূলত 5টি উপাদান নিয়ে গঠিত। প্রথম হচ্ছে গ্রাহক, বা যাকে আমরা বলি রিসেপ্টর। কি বলি? রিসেপ্টর বা গ্রাহক। 2 নম্বর উপাদান হচ্ছে সংজ্ঞাবহ। সংজ্ঞাবহ বা যেটাকে আমরা বলি সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন। 3 নম্বর যেটা একদম মাঝখানে থাকে সেই উপাদানটি হচ্ছে স্নায়ু কেন্দ্র। 4 নম্বর উপাদান কি? সংজ্ঞাবহের উল্টোটা আজ্ঞাবহ। আজ্ঞাবহ বা একে আমরা বলবো মোটর নিউরন। মোটর নিউরন। এবং 5ম তথা শেষ উপাদান হচ্ছে গ্রাহকের উল্টো অর্থাৎ কারক, যাকে বলি আমরা ইফেক্টর। ইফেক্টর। মনে থাকবে 5টা উপাদান। দেখো, 1-এর বিপরীত কিন্তু 5, 2-এর বিপরীত কিন্তু 4, আর মাঝখানে বসে আছে একজন, তিনি হলেন স্নায়ুকেন্দ্র। তাহলে আমরা প্রতিবর্ত পথের যদি খুব সহজে উপাদানগুলোকে মনে রাখতে হয় তাহলে চলো তোমাদের হাতগুলোকে একবার এই করে দাঁড়িয়ে যাও। দেখো, এটাকে যদি আমরা ধরি গ্রাহক বা রিসেপ্টর, গ্রাহক এটা কি আমাদের সংজ্ঞাবহ নিউরন, এটা কি স্নায়ুকেন্দ্র, এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন, আর এটা হচ্ছে কারক। মনে করো এখানে কোনো মশায় কামড় দিল, তাহলে ত্বক কী করবে? রিসেপ্টর কি করবে? মশার যে ব্যথা নামক উদ্দীপনা সেটাকে গ্রহণ করবে। করলো? এখান থেকে সংজ্ঞাবহ নিউরন বা যেটাকে আমরা কি বলি সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন কি করবে? ও মস্তিষ্কে নিয়ে আসবে। কাকে? মানে স্নায়ুকেন্দ্র যেটাকে আমরা বলবো, সেখানে নিয়ে আসবে সেই ব্যথা নামক স্নায়ুস্পন্দনকে। এবারে মস্তিষ্ক কি করবে? আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরনকে আদেশ করবে। কি বলবে? না, যে কারক পেশি গ্রন্থি যেগুলো আছে তাকে বলবে মার মশাটাকে। অর্থাৎ রিসেপ্টর, সংজ্ঞাবহ নিউরন, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ নিউরন এবং কারক, গ্রাহক, কারক, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, স্নায়ুকেন্দ্র। বোঝা গেল? তাহলে আমাদের প্রতিবর্ত পথের কটা উপাদান বললাম? 5টা। কি? আরও একবার, গ্রাহক, কারক, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, মাঝখানে রয়েছে স্নায়ুকেন্দ্র। পরিষ্কার বোঝা গেল? এই 5টা উপাদান নিয়ে কিন্তু প্রতিবর্ত পথ গঠিত। তো এবারে চলো আমরা একবার দেখে নেব এই প্রতিবর্ত যে পথ, সেই প্রতিবর্ত পথের একটি চিত্র অঙ্কন কিন্তু পরীক্ষাতে আমাদের মাঝে মাঝে আসে। এবারে তোমাদের যারা সিনিয়র দাদারা আছে, যারা এই 10 ফেব্রুয়ারি থেকে যাদের মাধ্যমিক, তাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রতিবর্ত পথের চিত্রাঙ্কন। যদি তাদের মাধ্যমিকে এবার প্রতিবর্ত পথ না আসে, এর চিত্র না আসে, তাহলে তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে থাকো। এটা তোমাদের বেলায় কিন্তু এবারে যদি না আসে 2025-এ, তাহলে তোমাদের বেলায় আসতে পারে। সুতরাং
একবার চলো দেখে নেওয়া যাক প্রতিবদ্ধ পথ তার চিত্রাঙ্কন যদি আসে আমরা মোটামুটি একটা চিত্র এখানে এঁকে নেব। এই বেশ, এখানে ধূসর অংশ আর শ্বেত অংশগুলোকে আলাদা আলাদা দেখিয়ে দেব। ঠিক আছে, এখানে একটু সেট দিতে পারো, এখানে নিউরোসিল দেব, আর এইখানে আমরা একটা রিসেপ্টর করে দেব। এইখানে কিছু এখানে কিছু গ্রাহক কোষ করে দেব। গ্রাহক, সেটা পেশি হতে পারে, গ্রন্থি হতে পারে। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রতিবদ্ধ পথের চিত্রাঙ্কন, প্রতিবদ্ধ পথের চিত্র। এবারে আসল জায়গা হলো তোমাকে কিন্তু নামকরণগুলো ঠিক ঠিক করে করতে হবে। এখানে মাঝের যে অংশটা আছে আমি গোটাটা কালারিং করছি না, তোমরা রুল দিয়ে একটু শেডেড করে দেবে, কারণ এই অংশ হচ্ছে ধূসর অংশ, ধূসর বস্তু বলতে পারো। ঠিক তার বাইরের যে পোর্শন এটা হচ্ছে শ্বেত বস্তু, শ্বেত বস্তু। এখানে মধ্যেখানে যে অংশটি আছে তাকে আমরা বলবো নিউরোসিল, নিউরোসিল। এখানে রয়েছে ত্বক, রিসেপ্টর বা গ্রাহক, রিসেপ্টর। এগুলোকে আমরা বলবো কারক, যেটা পেশি হতে পারে, গ্রন্থি হতে পারে। আর আসল যে পথ, সেই পথ হবে এখান থেকে শুরু। মনে করো এখান থেকে একটা এখানে প্রবেশ করবে, এইখানে প্রবেশ করিয়ে দাও। বেশ, ঠিক এই জায়গায় শেষ হয়েছে। আর এখান থেকে একটা নিউরন এই পথে গিয়ে আবার এখানে শেষ হয়েছে কারকে। আর মধ্যেখানের যে অংশটা, এই মাঝে কিন্তু আরও একটি ছোট্ট নিউরন দেখতে পাবে। ব্যাস, এই যে নিউরন যেটা রিসেপ্টর থেকে স্নায়ু কেন্দ্রে নিয়ে এলো উদ্দীপনাকে, এটাকে আমরা বলবো কি বলবো? সংজ্ঞাবহ নিউরন। ক্লিয়ার? যে নিউরনটা স্নায়ুস্পন্দনকে কারকে নিয়ে গেল তাকে আমরা কি বলবো? আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন বলতে পারো। এটাকে সেন্সরি নিউরন তোমরা বলতে পারো। আর ঠিক মাঝখানে দেখো একটা ছোট্ট যেটা নিউরন আঁকালাম, এটা কি না? এই মাঝখানের ছোট্ট নিউরনটা, এটা হচ্ছে অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন, সহযোগী নিউরন। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রতিবদ্ধ পথের চিত্র। তো এখান থেকে আমরা দেখো একটু সেট ডেট দিয়ে, আমি জানি আমার চেয়ে অনেক ভালো ছবি কিন্তু তোমাদের মধ্যে আছো যারা আঁকতে পারো। তো মূল বিষয়টিকে বুঝে নিয়ে তোমরা জানো মাধ্যমিকে যখন চিত্রাঙ্কন আসবে সেখানে কিন্তু 5 নম্বর থাকে, আর সেই 5 নম্বর 3 + 2 = 5 এভাবেই বিভাজিত হয়। 3 নম্বর ছবিটি আঁকার জন্য, আর 4টে তোমাকে পয়েন্টিং করতে দেওয়া হবে, চিহ্নিত করতে দেওয়া হবে। 1/2 × 4 = 2, অর্থাৎ 3 + 2 = 5। এই হচ্ছে তোমার মাধ্যমিকে ছবির জন্য নম্বর। তো আমরা খুব সুন্দরভাবে ছবিটি বাড়িতে প্র্যাকটিস করে নেব। আবারও বলি, যদি মাধ্যমিক 2010 তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা পরীক্ষা দিচ্ছে এবারে মাধ্যমিক, তাদের যদি প্রতিবদ্ধ পথের চিত্রাঙ্কন না আসে এবারে মাধ্যমিকে, তাহলে তোমরা রেডি হয়ে যাও, তোমাদের বেলায় কিন্তু
আসবেই। সুতরাং এই হচ্ছে আমাদের প্রতিবর্ত পথের ছবি। লাস্ট আজকের আলোচনায় আমরা লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিবর্ত এই যে ক্রিয়া, যে রিফ্লেক্স যাকে আমরা বলি, তার প্রাত্যহিক জীবনে গুরুত্বটা কোথায়, কি কাজে লাগে এটা। 2 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় আসে যে প্রতিবর্তের গুরুত্ব, প্রতিবর্তের তাৎপর্য বা গুরুত্ব। দেখো, প্রতিবর্তের গুরুত্ব নাম্বার 1, আমরা যখন কোনো খাবারকে খাই তখন আমাদের শ্বাসনালী এবং গ্রাসনালী দুটো কিন্তু একসঙ্গে হয়ে গেছে নিচে গিয়ে, না? তো এই শ্বাসনালী গ্রাসনালী দুটো যেহেতু একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টিং, তাই কি হয় না, খাবার খেতে খেতে কোনো সময় আমাদের হয়তো একটু খাবারটা কি করে না আমাদের শ্বাসনালীতে চলে যায়, ঠিক তখনই দেখবে আমাদের জোরে কাশি ওঠে। আর এই কাশি ওঠাই কিন্তু আমাদের অনেকটা বলতে পারো আমাদের বাঁচিয়ে দেয়, হ্যাঁ, মৃত্যুর হাত থেকে। অনেক সময় কিন্তু এইভাবে খাবার খেতে গিয়ে অনেকের মৃত্যু ঘটে, এমন সংবাদও পাওয়া যায়। তো যাই হোক, খাবার খেতে গিয়ে সেটা যদি কোনো কারণে শ্বাসনালীতে চলে যায় তাহলে হাঁচি কাশির মাধ্যমে সেই খাবারটা বেরিয়ে আসে, যেটা কিনা একটা প্রতিবর্ত ক্রিয়া। বোঝা গেল? এটা একটা সুবিধা। নাম্বার 2 কী হয়? নাম্বার 2 হচ্ছে, দেখো যে আমরা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোনো পোকা বা ধুলোবালি এগুলো আমাদের চোখে ঢুকে যেতে পারে, কিন্তু সরাসরি কিন্তু খুব কম ক্ষেত্রে দেখবে ওই পোকা জাতীয় কোনো কিছু আমাদের চোখে প্রবেশ করে, ঢোকে কিন্তু খুবই কম। কেন এমন হয় না, আমাদের চোখের যে পাতা সেটা পোকা বা কোনো ধুলোবালি ঢোকার পূর্বেই কিন্তু এই প্রতিবর্তের দ্বারা চোখটাকে বন্ধ করে দেয় এবং চোখকে কি হয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটাও একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। আরও একটি গুরুত্ব আছে, সেটা হচ্ছে ওই যে বিষম লাগা যেটাকে আমরা বলি, যে নাকে যদি হঠাৎ নাকের ফুটোতে কোনো বিজাতীয় বস্তু ঢুকে গেল মনে করো, তখন দেখবে প্রচণ্ড বেগ দিয়ে তুমি হাঁচি করে কি হয়, যে পদার্থটা ঢুকলো সেটা আবার বেরিয়ে যায়। এটাও কিন্তু একটা প্রতিবর্তের উদাহরণ। তাহলে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত আমাদের কি কি কাজে লাগে বা কি কি তার গুরুত্ব, সেগুলো বোঝা গেল নিশ্চয়ই। যে শ্বাসনালীতে কোনো খাবার ঢুকে গেলে কাশির মাধ্যমে সেগুলো বেরিয়ে আসে, চোখে পোকা পড়ার উপক্রম হলে চোখটা বন্ধ হয়ে যায়, আর একটা কী বললাম না, নাকে যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকে যায় তাহলে হাঁচির মাধ্যমে সেই বস্তুটা দেহের বাইরে বেরিয়ে যায়। এই ছিল আমাদের আজকের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেটা প্রথম অধ্যায়, তার একটি গুরুত্বপূর্ণ অংশ রিফ্লেক্স অ্যাকশন এবং রিফ্লেক্স আর্ক। এবারে তোমাদের কাজ হচ্ছে বাড়িতে এই অংশটিকে খুব ভালোভাবে তৈরি করে নেবে। এখান থেকে কিন্তু মাধ্যমিকে খুব প্রশ্ন আসে, কোনো প্রশ্নকে বাদ দেওয়া যাবে না। তো আগামী দিনে আমরা জীবনবিজ্ঞান যে ক্লাস তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে নিয়ে আসব, সেটি হচ্ছে আমাদের ঠিক রিফ্লেক্স আর্কের পরেই আমরা এর পরে চলে যাব যে তোমার জ্ঞানেন্দ্রিয়, যেটা সেন্স অর্গান, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা নিয়ে আমাদের পঞ্চেন্দ্রিয় যাকে বলি জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে আমাদের চোখ। সেই চোখের বিভিন্ন অংশগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আমরা হাজির হব। তো ততক্ষণ আজকের যে বিষয় আমাদের ক্লাসের রিফ্লেক্স অ্যাকশন এবং রিফ্লেক্স আর্ক, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এবং আবারও সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানাই। সেই সঙ্গে যারা তোমরা এবারের মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককে এখন থেকে আবারও বলে রাখি, জীবনবিজ্ঞানে গণিতের মতোই কিন্তু নম্বর তোলা যায়। সুতরাং রেডি হয়ে যাও, জীবনবিজ্ঞানে স্কোরকে 100-এ 100 করতেই তোমাদের হবে। ওকে, এভাবেই তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে থেকো। টাটা।